আসতে পারবেন না। কিন্তু আজকে তো আমরা দেখলেন যে তারেক রহমান সাহেব গত রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে উনি স্পষ্ট বলে দিয়েছেন যে ওনার পক্ষে দেশে আসার একক সিদ্ধান্ত নিতে পারছেন না। এই যে একক সিদ্ধান্ত নিতে পারছেন না, তার মানে বোঝা গেল উনি কারো হাতে বন্দি আছেন বা কারোর চাপে আছেন। আমি এই কথাটাকে বন্দি বলবো এই জন্য যে একটি বন্দি মানুষই মাত্র একক সিদ্ধান্ত নিয়ে চলাচল করতে পারে না। যদি মানুষ মুক্ত থাকে, শারীরিকভাবে মুক্ত থাকে, তাহলে তার চলাফেরায় কোনো বাধা হওয়ার কারণ নাই। কিন্তু তারেক রহমান সাহেব, জননেতা তারেক রহমান সাহেব কালকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলেছেন যে আমি আমার মায়ের পাশে আসা ছিল আমার সর্বোত্তম দায়িত্ব এবং সন্তান হিসাবে এটা আমার চরম কর্তব্য। কিন্তু আজকে আমার ভাগ্যে নির্মম পরিহাস, আমি আমার মায়ের পাশে এসে দাঁড়াতে পারছি না, কারণ এই সিদ্ধান্তটা আমি এককভাবে নিতে পারছি না। যদিও উনি পরবর্তীতে ধন্যবাদ দিয়েছেন বর্তমান উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকে ওনার আম্মার কেয়ার নেওয়ার জন্য, এটাও আমার কাছে মনে হয়েছে একটা স্যাটায়ার। জাস্ট ভদ্রতার খাতিরে বলতে হবে, তাই উনি সরকার প্রধানকে বলেছেন যে ঠিক আছে, আপনি একটু আমার মায়ের কেয়ার নেন, দেখশন করেন, এবং নিচ্ছেন, তার জন্য ধন্যবাদ। কিন্তু যেখানে তিনি দেশে আসতে পারতেছেন না, সেখানে তো প্রথম কমপ্লেন হবে, অভিযোগ হবে বা অনুরোধ হবে যে ভাই আমি তো এই মুহূর্তে দেশে আসতে চাই, তার ব্যবস্থা করেন। কি বলে রূপচন্দ ভাই? অতি স্বাভাবিক। এই জন্য ফরিদ ভাইকে চাইছিলাম আজকে, ফরিদ ভাই চাইলে আমরা দুজনে মিলে আজকে বাহাস করতে পারতাম। অতি গুরুত্বপূর্ণ সেটা তো তিনি টেলিফোন করে বলবেন যে ভাই আমি তো দেশে আসতে চাই, আমার মা অসুস্থ, মৃত্যু শয্যায়, আমি দেশে আসতে চাই, আমি কিভাবে দেশে আসতে পারবো সেই ব্যবস্থাটা করেন। এটাই কি স্বাভাবিক ছিল না? এটাই তো ছিল অতি স্বাভাবিক। এবং একটি সন্তান তার মায়ের কাছে আসার আকুতি তিনি সরকার প্রধানকে জানাবেন, এবং সেটি স্বাভাবিক ছিল। তাই তিনি ওনার ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে সরকার প্রধানকে ধন্যবাদ দিয়েছেন। এই ধন্যবাদটা তাৎপর্যপূর্ণ, এই ধন্যবাদটা খুবই খুবই তাৎপর্যপূর্ণ। কারণ উনি তো জাতির কাছে, এই ফেসবুকে তো উনাকে আনার দরকার ছিল না, জাতির কাছে দোয়া চাইতে পারতেন, জাতির কাছে দোয়া চেয়েছেন, জাতির কাছে বলতে পারবেন যে আপনারা সমস্ত বাংলাদেশের মানুষ আমার মায়ের পাশে আছেন, আমি আপনাদের কৃতজ্ঞ, আমি এই কারণে দেশে আসতে পারছি না, আপনারা আমাকে ক্ষমা করবেন। এটা তো জনগণের কাছে জনাব তারেক রহমান সাহেব বলবে যে আমার এই দুর্দিনে, আমার এই মায়ের অসুস্থ অবস্থায় মৃত্যু পথযাত্রী আমার মাকে দেখতে আমি আসতে পারতেছি না, তার কারণটা হলো আমি আসার সিদ্ধান্ত একা নিতে পারতেছি না, আমাকে অন্য কোনো পক্ষের সঙ্গে কথা বলে আলোচনা করে তাদের অনুমতি সাপেক্ষে আমি দেশে আসতে পারবো। কাজে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাকে ক্ষমা করেন, এবং আমার মায়ের মৃত্যুর পরেও যদি আমি আসতে না পারি তাহলেও আমাকে ক্ষমা করবেন। এটাও আমি আশা করছিলাম, এটাই ছিল স্বাভাবিক ফেসবুক মেসেজ। কিন্তু সেই মেসেজটাতে মধ্যে দেখলাম জনগণের কাছে উনি না আসার কোনো ক্ষমাও চান নাই, খালি কেন আসতে পারেন নাই সেই যুক্তিটা দিয়েছেন, সেই তথ্যটা দিয়েছেন। আবার পট করে উনি জনগণকে ধন্যবাদ দিয়েছেন, দেশমাতা খালেদা জিয়ার দোয়া করার জন্য দেশব্যাপী, ওটা ধন্যবাদ দিয়েছেন। আবার ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ দিয়েছেন। আমার কাছে আশ্চর্য লেগেছে, ডক্টর ইউনূস সাহেব যেখানে ন্যাক্কারজনক ভাবে গত 5 দিনে একটি বার দেশমাতা খালেদা জিয়াকে দেখতে গেলেন না, তার স্বাস্থ্যমন্ত্রীকে, উপদেষ্টাকে পাঠালেন না, ডিজি হেলথকে পাঠালেন না, উনি একটি পিজি হাসপাতালে সিনিয়র ডক্টরদের নেতৃত্বে একটি পাওয়ারফুল কমিটি করলেন না, একটা মেডিকেল বোর্ড করলেন না। এখন যে বোর্ডটা কাজ করতেছে সেটা তো প্রাইভেট বোর্ড, যে যেখান থেকে পারতেছি আমরা ডাক্তার এনে করতেছি, এবং আমাদের যে বাংলাদেশের যেসব ডাক্তারগুলো আছে ওনারা আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু ওনারা কি কম্পিটেন্ট? ওনাদের চেয়েও তো আরো ভালো ভালো ডাক্তার সাহেব আমাদের বাংলাদেশে আছেন। আমাদের বাংলাদেশে এখন কোনো চিকিৎসার জন্য বাইরে থেকে ডাক্তার আনা প্রয়োজন নাই। আল্লাহ রহমতে আমাদের যথেষ্ট ভালো ডাক্তার আছেন, কিন্তু আমরা তাদের কাছে যাই না, তাদেরকে মূল্যায়ন করি না। আমাদের পোস্ট গ্রাজুয়েট হসপিটাল আছে,
পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউশন আছে যেখানে পোস্ট গ্রাজুয়েট ডাক্তারদেরকে পড়ানো হয়, ওই পড়ানোর মতো আমার পিএইচডি হোল্ডার, আমার সেই জ্ঞানী অনেক প্রফেসর আছেন যাদের সামনে আমাদের মাথা এমনি শ্রদ্ধা অবনত হয়ে যায়। গুড পার্সোনালিটি, তারা অনেক অমায়িক এবং প্রচুর জ্ঞানের মানুষ। ডাক্তারি শাস্ত্রে এক একজন দিকপাল, উনি ওনাদের সাবজেক্টের উপরে একজন অথরিটি, ওনারা যেটা বলেন সেটি ফাইনাল। মেডিকেল সায়েন্সের উপরে আমার এই ডক্টর সাহেবরা, দেশের সিনিয়র ডক্টর সাহেবদের অসীম অসীম জ্ঞান এবং অভিজ্ঞতা। তারা বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে তারা উন্নত চিকিৎসা দিতে পারবে, অথচ আমরা সরকারি তরফ থেকে তাদেরকে ব্যবহার করলাম না। কারণ তারা তো বিএনপির কথায় আসতে নাও পারে, না আসাটা স্বাভাবিক। তাহলে হয়তো তারা রাজনৈতিক একটা ক্রোধের মধ্যে, ক্রুশের মধ্যে পড়ে যেতে পারে। তারা হয়তো ভয় পাইতে পারে যে বৈষম্যবিরোধী ছাত্র দলের ছেলেরা আবার কি বলে, খালেদা জিয়ার কাছে কেন গেলেন। হয়তো বলতে পারে যে এই আসিফ নজরুল বা এরা কি বলে। এই ভয় আছে বলে তো আজকে আসিফ নজরুল দেখতে আসছে দেশমাতা খালেদা জিয়াকে। আসিফ নজরুল দেখতে আইসা খালেদা জিয়ার ওষুধ কি হয়েছে, কেমনে হয়েছে, কি করতে বলি কি বুঝে? উনি যা চিন্তা বুঝবে সেটা গিয়ে ওনার প্রধান উপদেষ্টাকে বলতে হবে। এরকম লোক তো আমার সাথে দরকার নাই। আজকে আমি অত্যন্ত আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাই সেই আমাদের এনসিপি নেতারা দলে বলে আসছেন। দ্যাট ইজ কল মানে মানে উদারতা, মানবতা। ওনারা যে মানবতার উদাহরণ আজকে দিয়েছেন, যেভাবে দেশমাতা খালেদা জিয়াকে সম্মান জানাতে তারা ওই এবার কেয়ার হাসপাতালে ছুটে আসছেন, আমি তো মনে করি বিএনপি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে কৃতজ্ঞ। কারণ এই ইয়াং ছেলেরা দল বেঁধে, একা না, একজন আসতে পারতো চুপচাপ করে দেখা যেতে পারতো, তারা দল বেঁধে আসছে, খবর নিয়েছে কি করা যায়, কি উন্নত করা যায়, কি ব্যবস্থা নেওয়া যায়, তারা খবর নিয়েছে। তো সেইভাবে কি তত্ত্বাবধায়ক সরকারের ৩-৪ জন যদি প্রধান উপদেষ্টা সাহেবেরও যদি, ওনার 86 ইয়ার্স অফ এজ, ওনার পক্ষেও হয়তো ভাবলাম যে হয়তো আসা সম্ভব হবে না, বা শারীরিকভাবে হয়তো উনিও সুস্থ নন, সেটা তো আমরা জানি না। এমনও তো হতে পারে যে উনিও বিছানায় শুয়ে আছেন, কিন্তু আমরা জানি না, কারণ সেই তথ্যটা আমাদেরকে জানানো হয় নাই। অতীতে এরকম হয়, অনেক রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্র সরকাররা মাসের পর মাস বিছানায় পড়ে থাকেন, বাইরে মানুষ কেউ জানে না। আমরা এটা দেখেছি, এটা আমরা ব্রেজনেভের বেলায় দেখেছি, এটা আমরা মাও সেতুংয়ের বেলায় দেখেছি। এরকম মারা গেছেন 1 মাস আগে, কিন্তু খবর প্রচার হয় নাই যতক্ষণ পর্যন্ত ইন্টারনাল পলিটিক্স ঠিক না হয়েছে। আচ্ছা, এগুলো অতি স্বাভাবিক। আমার প্রধান উপদেষ্টাও কি ভালো আছেন কিনা, উনিও চলাফেরা করার মতো অবস্থা আছে কিনা, এটাও তো আমরা জানি না। ওনার বয়স তো 86 বছর বয়স। 86 বয়সে নিশ্চয়ই যুবকের মতো কাজ করবেন না। ওনার অসুস্থ হওয়াটা অস্বাভাবিক কিছু না, হতেই পারে। সেই জন্য হয়তো উনি বাইরে আসতে পারতেছেন না। আমার তো মনে হয় যে উনি হয়তো হাঁটা চলায় সমস্যা আছে, বাইরে এক্সপোজড সমস্যা আছে, এবং যেভাবে দেশমাতা খালেদা জিয়া ঠান্ডার মধ্যে আইসা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনিও হয়তো সাবধানতা অবলম্বন করছেন। কারণ 86 বছর বয়সের একজন ব্যক্তিকে এখন এই মুহূর্তে বাইরে আসা ঠিক না। জি আক্তার ভাই, একটা প্রশ্ন। জি বলেন। একটা প্রশ্ন হচ্ছে, আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলন করে বলেছেন তারেক রহমানকে ফেরার সরকারের কোনো আপত্তি নেই, তারেক রহমান দেশে ফেরার সরকারের কোনো আপত্তি নেই। তাহলে কি দেখা গেল যে তারেক রহমান একটা বিবৃতি দিচ্ছেন যেটা আমার একার মতের ব্যাপার না, আবার সরকার বলতে তাদের কোনো আপত্তি নাই। এই বিষয়টা এটা দুই রকম হয়ে গেল না? কি বলবেন? দেখেন, একটা প্রবঞ্চক, আমি একটি প্রবঞ্চক, মিথ্যাবাদী, স্বার্থপর, সুযোগ সন্ধানীর বক্তব্যের জবাব দিতে চাই না। সে হলো প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রেস সেক্রেটারি। এই কথাগুলি যদি প্রধান উপদেষ্টা মহোদয় হয়ে থাকে, তাহলে তাকে কোট আনকোট বলা উচিত ছিল। এই একটা সরকারি কর্মচারী, আমার বাড়ির কেরানি যে আমার যে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বা আমার যে পিয়ার টিয়ার দেখে, সে কি জানে আমি কি করব না করব? আমার পিয়ারও তো আছে, আমারও তো প্রাইভেট সেক্রেটারি আছে। তা আমার প্রাইভেট সেক্রেটারি আমি কি করব না করব সে বাইরে বলে দিবে?
বলেন? তাকেও তো বলবো অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে রাখো, কখন কোন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছ ওইগুলো তোমার লিখে রাখো, কাকে কখন দিচ্ছ। ওকে আমি 4 ঘন্টা 6 ঘন্টা মানুষের সঙ্গে কথা বলবো, ওকে তুমি সিলেক্ট করো, এটা হতে পারে। বা আমার ডেইলি রুটিন তুমি লিখে রাখো, হতে পারে। বা হয়তো এখানে বৈশা বক্তব্য শুনছো তোমরা, আমরা মিটিং এ কি বলছি এটা তুমি একটা প্রেস রিলিজ দিয়ে দাও। দ্যাট ইজ দ্য ফাংশন অফ সেক্রেটারি। বাট হি ইজ অ্যাক্টিং ইজ এ সুপার গভর্নমেন্ট। ওর আপত্তি নাই, তুমি সারা কেটারে, তোমার আপত্তি আছে না আছে? তুমি কাঠা, তুমি কোনখানে চান দাস যে তুমি এখানে এই অনুমতি দেওয়ার না দেওয়ার? ইউ আর নট এ গভর্নমেন্ট, ইউ ক্যানট স্পিক অন বিহাফ অফ গভর্নমেন্ট। It is an audacity, it is a mockery. He cannot speak on behalf of the governments, on behalf of Dr. Yunus or তার পরিষদ। এটা তার পরিষদ বলবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলবে। আর যদি ওনার বাধা না দেওয়া থাকে, আমি তার কথা কগনিজেন্সে নিতে চাই না, তারপরে বলবো ওই গাধাটার উদ্দেশ্যে বলবো, এই গাধা, তুই যদি দায়িত্ব না নিয়ে থাকিস তাহলে তারেক রহমানকে আনার ব্যবস্থা করছিস না কেন? তাকে আজকে ডিক্লেয়ার করে দে হি ইজ স্ট্যাটাস অফ মিনিস্টার, বাস একটা প্লেন পাঠিয়ে দে, তাকে নিয়ে আসো। তাকে ঘোষণা দিয়ে দে হি ইজ এ ডেপুটি প্রাইম মিনিস্টার বাংলাদেশ। ঘোষণা দিয়ে দিস না আজকে, এক্ষুনি দিয়ে দিস না, এক্ষুনি আপনি দিয়ে দেন। আপনি প্রধান উপদেষ্টা বলেন আপনাকে আমরা প্লেনে করে আনাই নাই প্যারিস থেকে, আমাদের উপদেষ্টা হবেন বলে। তা আমরা আজকে বলে দেই যে তারেক রহমান সাহেবকে আমরা আমাদের ডিপটি প্রাইম মিনিস্টার হিসাবে, ডিপটি প্রধান বা উপদেষ্টা, সিনিয়র উপদেষ্টা হিসাবে আমরা ওনাকে নিয়োগ দিলাম, এবং ওনাকে অনতিবিলম্বে নিয়ে আসার জন্য বাংলাদেশের বিমান যেখানে যেটা আছে আশেপাশে আসে, সেই আশেপাশের থেকে যারা আছে, যেই প্লেন আছে, আমার বিমান যেখানে আছে, সেন্ড ইট, ওনাকে লন্ডন থেকে নিয়ে আসো। লন্ডন তো বাধা দিতে পারে না, লন্ডন তো কাউকে বাধা দেওয়া নাই। লন্ডন বাধা দিলে লন্ডন তো বলবে না আমার যাইতে পারবে না, আমার কাছে পাওনা দাওনা আছে, আমার বা বিল বাট্টা বাকি আছে, এটা বলতে পারে। তাহলে আমরা শুনি লন্ডন থেকে, শুনি স্টারমার সাহেব কি বলেন। স্টারমার সাহেব যদি বলে যে না, তারেক রহমান সাহেবের তার লেনদেন আছে, কোনো কিছু আছে, পাওনা দাওনা আছে, ঠিক আছে, আমরা শোধ করার ব্যবস্থা করে দেব। বিএনপি কোটি কোটি মানুষ আছে, তারা সবাই মিলে টাকাটা পাঠিয়ে দিবে তার জন্য। থাকলে দানা থাকলে বলেন, কিন্তু আদারওয়াইজ তো স্টার মার্ক তাকে আটকানোর কোনো উপায় নাই। ফলে অযথা কেন আপনি ওদিকে দিচ্ছেন, আসল দিকে আপনি আঙ্গুলি না দিয়া ভুল দিকে দিচ্ছেন কেন? ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যের কাছে আমরা কৃতজ্ঞ, বিএনপির প্রতিটি মানুষ কৃতজ্ঞ যে আমাদের দুর্দিনে অসময়ে যখন শেখ হাসিনা তাকে মেরে ফেলতে চেয়েছে, বিচারের নামে ফাঁসি দিতে চেয়েছে, তখন এই ব্রিটিশ সরকার ওনাকে রক্ষা করেছেন। আমরা কৃতজ্ঞ, আমরা সেই কৃতজ্ঞতা আজীবন স্মরণ রাখতে চাই। কাজে আজকে ওনাকে আসতে না দেওয়ার একমাত্র 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 দায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, নট ইভেন দি অন্তর্বর্তীকালীন সরকার। বিকজ অন্তর্বর্তীকালীন সরকার মানে হলো ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস যা চায় অন্তর্বর্তীকালীন সরকার তাই করে। হি ইজ এ মাচ মোর ফ্যাসিস্ট দেন শেখ হাসিনা ইটসেলফ। তিনি তেনার মামলাগুলো সব খারিজ করে দিলেন, উনার ট্যাক্স খারিজ করে দিলেন, অথচ হাজার হাজার লাখ লাখ ছেলেরা এখন আদালতের কাঠগড়ায় ঘুরতেছে, উকিলদের পিছনে টাকা খরচ করতেছে তাদের মুক্তির জন্য, কেসগুলোকে করার জন্য। আর একের পর এক ডেট হচ্ছে, এক একটা মামলা 5 দিন 7 দিন 10 দিন করে হাইকোর্টে জজ করে ঘুরতে হচ্ছে। এই গরিব ছেলেগুলাকে টাকা দিতে হচ্ছে। দল থেকে কয়টা টাকা দিবে, কজনকে দিবে বলেন? অথচ উনি একটা নোটে হোম মিনিস্টারের সঙ্গে বৈশা সবগুলো মামলাকে নিয়ে আইসা জাস্ট 15 days এক্সারসাইজ করে সকল মামলাগুলা অব্যাহতি দেওয়া হলো, প্রত্যাহার করে নেওয়া হলো। সরকারের যথেষ্ট আইন আছে, জন্য সিআরপিসিতে প্রভিশন আছে। আমার বাংলাদেশের দণ্ডবিধিতে স্পষ্ট লেখা আছে, সরকার যে কোনো সময় যে কোনো লোকের মামলা প্রত্যাহার করতে পারে, সাজা মওকুফ করতে পারে। এগুলা ক্ষমতা বিচার বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে, এবং সেখানে বিচারের প্রয়োজন পড়ে না। শুধু দরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে একটা চিঠি। কাজেই
আমি যে কথাটা বলতে চাচ্ছি ভাই, অত্যন্ত বিনয়ের সঙ্গে, অত্যন্ত ক্ষোভ এবং ভারাক্রান্ত মনে বলছি, তারেক রহমানকে আসতে না দেওয়াটা একটি জঘন্য অপরাধ হচ্ছে, একটা ক্রিমিনাল অপরাধ হচ্ছে। ইটস এন কনস্পাইরেসি। তাকে ষড়যন্ত্র করে বিএনপির উপরে নেতৃত্ব দেওয়ার সুযোগ থেকে তাকে উদ্দেশ্য প্রণোদিত বঞ্চিত করা হচ্ছে। দেশমাতা খালেদা জিয়ার অবর্তমানে যেন তারেক রহমান বাংলাদেশের পতাকাটা নিয়ে ঢাকায় দাঁড়াতে না পারে, সেই সুদূর প্রসারী ষড়যন্ত্রের শিকার হিসাবে, ষড়যন্ত্র হিসাবে এই ডক্টর ইউনূস সাহেব সেই কাজটা করছেন। আমরা তো বিনীতভাবে ওনাকে বলেছি, ওনার সকল কিছুতে আমরা সহযোগিতা করবো। যেমন তারেক রহমান সাহেব বারবার বলেছে আপনাকে আমরা ব্যর্থ হতে দিব না। কিন্তু আপনি বলছেন নির্বাচন দিবেন, আপনি ওয়াদা করে আসছেন নির্বাচন দিবেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবেন। এখন আপনি নতুন ষড়যন্ত্র খেলা শুরু করেছেন, সকল নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। আপনি এখন এমন একটা নির্বাচনের প্রক্রিয়া শুরু করছেন যেখানে তারেক রহমান সাহেব বাংলাদেশের নির্বাচনে এসে অংশগ্রহণ করতে না পারে। এই প্রক্রিয়া উনি যদি আজকে না আসতে পারে, 3 দিন পরে কেমনে আসবে? 7 দিন পরে কেমনে আসবে? 15 দিন পরে কেমনে আসবে? 1 মাস পরে কেমনে আসবে? বলেন আমাকে, যুক্তি দেখান। যে ভদ্রলোক, যে নেতা আজকে আসতে পারতেছে না, সে কালকে কি করে আসবে? এই জিনিসগুলো তো আমাদেরকে বুঝতে হবে। আর আমাদের বিএনপির ভাইরা, দে আর নট সিরিয়াস। আই এম সরি ব্রাদার্স, আপনাদেরকে অনেক কথা বলে আমি এক্সপেল হয়েছি। জনাব মহাসচিব, আপনাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, জনাব চট্টগ্রামের নেতা, কি নাম আমাদের, কি ভাই, হ্যাঁ না চট্টগ্রামের না, আমার স্ট্যান্ডিং কমিটির সদস্য, কি না নামটা ভুলে গেছে। ভুলে গেছেন, আমিও ভুলে গেছি, বুঝছেন না। উনি ওই যে লন্ডনে বৈঠকে আসছিলেন। হ্যাঁ, লন্ডন বৈঠকে না কি আমাদের, হ্যাঁ। এই দুই ভদ্রলোককে আমি প্রশ্ন করতে চাই, আজকে কি আপনাদের সেমিনে যাওয়া এতই অত্যাবশ্যক ছিল? জাতিকে আজকে জ্ঞান দেওয়ার কি এতই কিছু ছিল? 10 বছরে কি ছিড়বেন বাংলাদেশের, ছিড়তে পারেন না 10 বছরে। আর আপনি আগামীতে ক্ষমতায় গেলে কি ছিড়বেন সেটা বলে আসছেন কতগুলো ব্যবসায়ীর সামনে, যে ব্যবসায়ীগুলি বাংলাদেশকে লুইটা দেশটাকে টাঙ্গি উঠাইছে। আজকে আপনি সেখানে যাওয়ার কি দরকার ছিল? কি প্রয়োজন ছিল? আপনি কোনটাকে গুরুত্ব দিবেন, কিসের চাপ সৃষ্টি হবে, আপনি এইটাও বুঝেন না। সেখানে গিয়ে আপনারা বক্তৃতা দিয়ে আসছেন, সেখানে গিয়া বলে আসছেন যেন ফুর্তিতে আছেন আপনারা। দেশমাতা খালেদা জিয়া মরলে পরে আপনাদের ফুরফুরা সকল সম্পত্তি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, আপনারা একদম করবেন, বুঝছেন না। না, আমাদের বাণিজ্য মন্ত্রী ছিল আগে, উনি ওই সালাউদ্দিন বাণিজ্য মন্ত্রী ছিল, আমির খসরু সাহেব, আমির খসরু, কি নামটা ভুলে গেলাম সালার, আমির খসরু। কারেক্ট, ধন্যবাদ, আমির খসরু সাহেব। উনি স্বপ্ন দেখতেছেন, উনি একবার স্বপ্ন দেখেন অর্থমন্ত্রী হবেন, একবার স্বপ্ন দেখেন পররাষ্ট্রমন্ত্রী হবেন। আপনাদের লজ্জা করলো না? আপনাদের নেত্রী, আপনাদের মা লাগে না? আপনাদের নেত্রী মৃত্যু শয্যা পাশে আছে, আপনি পাশে বসে থেকে মিলাদ পড়তেন, দোয়া পড়তেন। আমরা তো আমাদের বাড়িতে যখন আমাদের আত্মীয় স্বজন মুরব্বীরা অসুস্থ হয়, আমরা সবাই বাড়ির সামনে বসে। আপনি কেন আজকে সারা ইউনাইটেড হাসপাতালের পিছনে কয়েক হাজার স্কোয়ার ফিট সামিনে বিছায়া, মঞ্চ বিছায়া আপনি দোয়া ব্যবস্থা করলেন না? বসুন্ধরা গ্রুপ কি আপনাকে মানা করতো? আপনি কেন করলেন না? সেখানে সবাই বসে থাকতেন, মন্ত্রীরা বসে দোয়া করতেন। আমার উপদেষ্টা সাহেব, সরি, আমার দেশের স্ট্যান্ডিং কমিটির সদস্য সহ যারা আছেন সবাই ওখানে যাইতো। সারা দেশ থেকে মানুষ আসতো দোয়া করার জন্য, সারাদিন ওখানে কোরআন তেলাওয়াত করতেন, সারাদিন মানুষের জন্য সেখানে দোয়ার ব্যবস্থা করতেন, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেন যে আসেন আল্লাহ আমাদের সমাতা খালেদাকে বাঁচাইয়া দেন। আমরা আকুতি ভরে করতাম। আর আপনি গেছেন বসুন্ধরার মুস্তফারে যাইতে, যে মুস্তফা কদিন আগে শেখ হাসিনার পিছনে কি চাচ্ছে আমি বলে দরকার নাই, সে মুস্তফার জন্য গেছেন, সেখানে আজাদের সঙ্গে বক্তৃতা দিতে গেছেন। কতটুকু নির্লজ্জ হইলে পরে আপনারা এগুলা করতে পারেন? এই যে ব্যবসায়ীগুলাকে আপনি বলছেন এনকারেঙ্গা তেনকারেঙ্গা,
এই যে ব্যবসায়ীদেরকে গত 30 বছর ধরে তাদেরকে লালন পালন করা হয়েছে, ইনসেন্টিভ দেওয়া হয়েছে, 5%, 10%, 15% ইনসেন্টিভ দেওয়া হয়েছে। যদি 10% ইনসেন্টিভ দেওয়া হয় তাহলে 10 বছরে তো তাদের পুরা পুঁজি উঠে আসার কথা, ব্যাংকের লোন পুরাটা উঠে আসার কথা 10%-এ। 10% ইনসেন্টিভ দিয়েছেন যখন ইন্টারেস্ট রেট ছিল 8-9%, তাদের সেখানেও মুনাফা করতে দিয়েছেন। তারা তাদের কারেন্ট অ্যাসেট অর্থাৎ চলতি মূলধন তাদের নাই, ব্যাংকের কাছে বসে থাকে টাকার জন্য, আর সেই টাকা ব্যাংকে সময় মতো পরিশোধ করে না। সাধারণ মানুষ সাফার করে, কৃষকরা সাফার করে, দরিদ্র মানুষ সাফার করে, সময় মতো বেতন পায় না, পোস্ট অফিসে বেতন যায় না, স্কুল মাস্টারদের বেতন যায় না, বিভিন্ন লোকের সরকারি কর্মচারীরা ঠিক মতো বেতন পাচ্ছে না, আর আপনারা এখানে সরকারি লোন চাচ্ছেন। আপনাদের লোনের দরকারটি, আপনারা যতগুলো ফিক্সড অ্যাসেট করেছেন, গত 20 বছরে জমি সম্পত্তি যা কিনেছেন এগুলো বিক্রি করেন। আপনার ফিক্সড অ্যাসেট যেগুলো করেছেন, আমি আমার বন্ধু বসুন্ধরার কি বলে বন্ধুকে অনুরোধ করবো, ভাই তুমি তো অনেক জায়গা নিয়েছো, তুমি একটা প্লট নাও, তুমি এত একর জায়গা নিয়েছো কেন? এই একর জায়গা নেওয়ার ক্ষমতা তোমাকে কে দিল? তোমার যেটা পাবলিক লিমিটেড কোম্পানি। আমি ওনাকে বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনি 3টা প্রাসাদ 4টা প্রাসাদ বানানোর টাকা কোথায় পেলেন, যেখানে আপনি ব্যাংক লোন হাজার হাজার কোটি টাকা, এবং একটা ব্যাংক রেগুলার না, একটা থেকে রেগুলার করে একটা করেন, একটা থেকে রেগুলার করে আরেকটা করেন। সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব কিছু কয় না, উনি বড় বড় কথা বলেন, কিন্তু আপনাদের সামনে এসে মাথা নষ্ট করে দেন। আপনি মানুষের কাছ থেকে জোর করে জমি নিছেন, এলাকার জমি নিছেন, মানুষকে প্লট দিবেন, ঠিক আছে, রাস্তা বানাচ্ছেন, রাস্তা চৌড়া বানাচ্ছেন, প্লট বানাচ্ছেন, এই বানাচ্ছেন, সে বানাচ্ছেন, আর আপনি সেখানে আপনি সমস্ত ব্যবসায়ী কেন্দ্র লো কস্টে, জিরো কস্টে আপনি করতেছেন, যেখানে একটা লোক একটা প্রেস ছাপাতে জায়গা পায় না, একটা পেপার অফিস বসতে পায় না, সেখানে আপনি 11 একর জমি দিয়ে আপনার মিডিয়া সেন্টার বানিয়েছেন, যার কোনো রেভিনিউ আপনার দিতে হয় না। আপনি প্রাসাদ বানিয়েছেন, অথচ আপনি ব্যাংকের লোন গুলা শোধ করেন না। আমি বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ করব, এই মোস্তফা সাহেব, এই আজাদ সাহেব, এই প্রাণের আরএফএল এর ওই যে এহসান সাহেব, তারপরে গার্মেন্টসের যে সমস্ত গার্মেন্টস গুলো আছে, সমস্ত গার্মেন্টস গুলোকে বলবো, এবং এই আবার এই প্রপার্টির লোককে বলবো যে আপনারা, হ্যালো জি, আপনারা আল্লাহর ওয়াস্তে নিজেদের ফিক্সড অ্যাসেট বিক্রি করেন, ফিক্সড অ্যাসেট বিক্রি করে নিজের একটা বাড়ি, নিজের একটা গাড়ি, তোকে বললে ছেলে মেয়ে থাকলে 3টা বা 4টা ফ্ল্যাট নেন, বা একটা বড় নেন, ঠিক আছে, 1 বিঘা জায়গার উপরে একটা বাড়ি করেন, একটা বাড়ি রাখেন, গাড়ি রাখেন, বাকিগুলা ফিক্সড বিক্রি করে আগামী 3 মাসের মধ্যে ব্যাংকের সকল ঋণ শোধ করেন। একইভাবে বলছি গার্মেন্টস ফ্যাক্টরিরা, যত গার্মেন্টস ফ্যাক্টরির একটার বেশি বাড়ি আছে সবগুলো সিজ করেন, বিক্রি করে দেন, শ্রমিকদের বেতন দিতে পারেন না, আর নিজেরা আলিশান বাড়িতে থাকবেন, একটা বাড়ি বনানী, একটা বাড়ি গুলশান, একটা বাড়ি বারিদা, ক্লাব মেম্বার হবেন, গুলশান ক্লাবের একটা, ওই উত্তরা ক্লাবের একটা মেম্বার, ঢাকা ক্লাবের একটা মেম্বার, মদ খাওয়ার মেম্বার, এই খাওয়ার মেম্বার, ওই খাওয়ার মেম্বার হবেন, আর ব্যাংকের লোন গুলা শোধ করবেন না। আর পুয়ার যারা ডিফল্টার হয়ে আছে অল্প লোন নিয়ে, তাদের উপরে চড়া হয়ে যাচ্ছেন আপনারা, আর আপনারা ঋণ শোধ করতেছেন না। এটা গভর্নর সাহেব দয়া করে দেখেন না। আমি জানি এই সমস্ত অনুষ্ঠান আপনারা দেখবেন না, দেখেন না, তবু যদি কেউ ক্লিপ করে দেয় ওনাদের নজরে আসে, আমি বলবো বাংলাদেশে টাকার কোনো অভাব নাই। আমি অর্থমন্ত্রী সাহেব অত্যন্ত এফিসিয়েন্ট লোক, বাংলাদেশের ব্যাংকের গভর্নর অত্যন্ত এফিসিয়েন্ট লোক, আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি, শ্রদ্ধা রেখে বলছি, ওনারা অত্যন্ত অভিজ্ঞ, জ্ঞানী, বিদুষী। আমাদের দেশের মানির কোনো প্রবলেম নাই। আপনি এই ফিক্সড অ্যাসেট গুলাকে আপনি কনভার্ট করেন ইন্টু লিকুইড অ্যাসেট, ইন্টু কারেন্ট অ্যাসেট। আপনি এইগুলাকে কারেন্ট অ্যাসেটে করলে 1 টাকাও ব্যাংক লোন লাগবে না ফ্যাক্টরি চালাইতে, এক্সপোর্ট অর্ডার কমপ্লাই করতে 1 পয়সা লাগবে না। আপনি শুধু বসুন্ধরার যে কটা বাড়ি আছে, আর যমুনার যে কটা বাড়ি আছে, আর যমুনার যে কিছু সম্পত্তি আছে, আজাদের যে পরিমাণ সম্পত্তি ডেমরাত আছে, এই গাজীপুরে আছে, ইন্ডাস্ট্রিয়াল বলতেছি না আমি, ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রি চলতেছে সেটা ছাড়া খালি পড়ে আছে বাগান বাড়ি। সালা কদিন আগে ফকির নেই কোথায়, সালা ঘরে ভাত পাইতে না খাইতে, কারণ বাগান বাড়ি বানান, ওনাদের বাগান বাড়ি না হলে হয় না। আরে ভাই চিনে না,
ভাই তোমরা পড়ছো না? আরমাইটুনা স্কুলে পড়ছো না? ব্যবসা শুরু করছো না সালার এই যে টুকাই কাগজ বিক্রি করে সুইডা? তখন বাগানবাড়ি কোথায় ছিল? আরমাইটুলা বাসায় বসে থাকছো না? তোমার বাসায় আমি যাইনি, আমার বাসায় তুমি আসো নাই। এখন তোমরা কেন এরকম হয়েছো? সারা বাংলাদেশ থেকে কেন লুটে খাইতেছো? তুমি মোস্তফা, তোমার কিছু নাই, দুইটা মেয়ে আছে, আর তুমি গ্রিডি, তুমি ট্যাক্স ফাঁকি দাও, আবার ট্যাক্স অফিসার দেখে প্রাইজ নাও। এই অঙ্ক কি তুমি মনে করো অন্য কেউ জানে না, অন্য কেউ বুঝে না? তুমি এখানে ইন্ডিপেন্ডেন্ট কি বলে ওই 71 টিভি চালায় লস দেখাও। যদি 71 টিভি লস তোমার হয়, তাহলে কোন কারণে 71 টিভি তুমি চালাইতেছো? বন্ধ করে দাও। লস আইটেম কোন লোক চালায়? অর্থাৎ অন্যের প্রফিটটা, অন্যদিকের প্রফিটটা এখানে এসে অ্যাডজাস্ট করে। কাজেই আমি এই জন্য বলতেছি, আমাদের দেশের এই আজকে তারেক রহমান সাহেবকে আসার জন্য আমি দেখলাম না এই 3টা সেমিনারে একটা লোক একটা বক্তব্য আনতে। অথচ আল্লাহ যদি সহায় হয়, যদি তারেক রহমান সাহেব ফিরে আসতে পারে, যদি বিএনপি ক্ষমতায় যায়, তারেক রহমান ক্ষমতায় যায়, এই সুরের বাচ্চারা সবটিকে ওনার পা সালাম করবে। সবটি যতগুলো 3 দিনের সেমিনারে বসা ছিল। এই যে আমার বন্ধু পেপার কি নাম এটা, বুঝছেন না? জি আক্তার ভাই, এইগুলো বলতে তো আমরা দোষী হই, আর হ্যাং হয়ে ফাঁসি দিবি, দিবেটা ফাঁসি তো একবারে দিবি, দুইবার দিতে পারবি না। একবারে ফাঁসি হয়ে না হয় বা সুখে চলে গেলাম দেশ থেকে, ওষুধ মষুধ খায় ডাক্তার হাসপাতালে শুয়ে থাকিয়া তাহলে ইঞ্জেকশন খাওয়ার চেয়ে ফাঁসি খাওয়া অনেক ভালো। তাহলে ডেলি সারাদিন গুতাইতেছে, তো বুঝছেন না লাভটা কি? আমাদের তো বিদেশে যাওয়া লাগে না চিকিৎসা করার জন্য, আল্লাহর রহমতে বাংলাদেশের ডাক্তাররাই চিকিৎসা করতেছে। আজকে আমাকে ডক্টর সাহেব জিজ্ঞাসা করলো, স্যার আর কিছু লাগবে? আমি ডক্টর, আমি এত কিছু বুঝি না, আপনি যা প্রেসক্রাইব করবেন আমি তাই। আমি শুধু রোগটা কি খারাপ লাগতেছে ওইটা বলতে পারি, আর আমি এর চেয়ে বেশি কিছু জানি না। আপনি যেটা বলবেন এইটাই খাবো ওষুধ, আমার কোনো ওষুধের চয়েস নাই। না ধন্যবাদ এখন আক্তার কষ্ট ভাই। হচ্ছে, আমি কেন বললাম বন্ধুরা, আপনাদের গালাগালি করছি না, আপনাদের চরিত্রকে গালাগালি করছি। বসুন্ধরা সুবহান সাহেব, আপনাকে গালি দিচ্ছি না, কিন্তু ইস্ট ওয়েস্টের চেয়ারম্যান ম্যানেজিং ডাইরেক্টরকে গালি দিচ্ছি। হাসান, আপনাকে গালি দিচ্ছি না, কিন্তু প্রাণ কোম্পানির চেয়ারম্যান হিসাবে আমি আপনাকে গালি দিচ্ছি। কারণ আপনারা ফিক্সড অ্যাসেট বিল্ড আপ করেছেন, ফিক্সড অ্যাসেট বিল্ড আপ করে আপনারা ইন্ডাস্ট্রি এক্সপানশনের নামে আপনারা জমি কিনে মানুষকে বিভ্রান্ত করছেন, জমিগুলো আপনাদের দখলে নিয়ে আসতেছেন। আপনি ফিক্সড অ্যাসেট কার নাই দেখেন? একটা কর্পোরেট হাউস নাই যাদের ফিক্সড অ্যাসেট নাই, যাদের মাল্টি স্টোরি বিল্ডিং নাই, যাদের বলেন ঢাকার ফ্ল্যাট গুলা কে কিনে সালে 10 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাটের দাম। চিন্তা করতে পারেন, এই যে ঢাকা গুলশানের রাস্তাতে হাঁটলে পরে মনে হয় যে নিউ ইয়র্ক আর ঢাকা একই জিনিস, লন্ডন হার মানায় যায় এখানে। আরে ভাই, বার্গারের দোকানে সেগুলো 500 টাকা 700 টাকা করে বার্গার বিক্রি করে, আর সেই বার্গারের জন্য লাইন দিতে হয়, যেটাকে আপনারা জাঙ্ক ফুড বলেন, যেটা আপনারা সেই জাঙ্ক ফুড খাওয়ার জন্য ওখানে চলতেছে। কাজেই উনাদের গালি দিচ্ছে না, আমি আজাদকে গালি দিচ্ছি না, কিন্তু ওই আজাদের কোম্পানির চেয়ারম্যানকে গালি দিচ্ছি, মেম্বার ডাইরেক্টরদের গালি দিচ্ছি। আমি মুস্তফাকে গালি দিচ্ছি না, মুস্তফা ব্যক্তি ফাইন, নাইস, জেন্টলম্যান, ভেরি ওয়েল বিহেভড, বাট চেয়ারম্যান অফ দি প্রাইম গ্রুপ, চেয়ারম্যান অফ দিস কি ফ্রেশ গ্রুপ, হি ইজ রাক্ষস। সে বাংলাদেশ গিলা খাইতেছে, তার এভরিহোয়ার প্রফিট, সব প্রফিট হলে জিনিসের দাম বাড়ায় দেয়। আচ্ছা আমাকে বলেন, আজকে যদি তারা ব্যাংক ইন্টারেস্ট না নিত, তাহলে তাদের প্রোডাকশন কস্ট আরো 15% কম হইতো। আজকে যে তেল আমরা 900 টাকাতে কিনি, সেই তেলে আরো 15% দাম কমতো যদি শুধু ক্যাপিটালটা যদি ব্যাংকে নিতে না হইতো, ওয়ার্কিং ক্যাপিটাল নিতে না হইতো। তারা সেই ওয়ার্কিং ক্যাপিটালটা নিয়ে গিয়া তারা ফিক্সড অ্যাসেট বানিয়েছে, আর তাদের প্রফিট গুলা ছেলে মেয়েদের নামে দেশে বিদেশে পাচার করে দিছে। বলেন তো, এই প্রপার্টি গুলো দেখেন, চেক করেন,
এবং চেক করে এগুলোকে বিক্রি করেন, অকশনে ওঠান, যদি টাকা আছে কিনে নিয়ে যাবে, নাহলে বিদেশি দিকে বিক্রি করে দেন। যারা সো মেনি বিদেশি পিপুল আসবে, এগুলো ব্যাংকে তারা রিয়েল এস্টেট করবে, যারা করতে রাজি আছে তাদেরকে দেন, চিপার রিয়েল এস্টেট বানাবে। অনেক লোক আছে, আপনি জায়গা দিয়ে দেন, মোহাম্মদপুর দিয়ে দেন। এই যে এখানে ওই কালশিতে আগুন লাগাইলেন, লাগাইছিলেন কেন? এই জায়গাটা একটা রিয়েল এস্টেটকে দিয়ে দেওয়ার কথা, ওই দিয়ে দিতে পারতেছেন না বলে বারবার আগুন লাগায় বিট করার চেষ্টা করছেন। তাদেরকে দিয়ে দেন। পাশে একটা 30 তলা বিল্ডিং বানায়, আর যতগুলো 1500 লোক আছে এখানে, 1800 লোক আছে, তাদেরকে 1800 ফ্ল্যাট করে দেন। আর বাকি আরো 5000 ফ্ল্যাট করে আপনি ডাবল দামে, ট্রিপল দামে, 4 টাইম দামে বিক্রি করেন, দিয়ে ক্যান বি বায়ার। আপনারা সেই পরিকল্পনা করবেন না, সেইগুলা করবেন না। আর আপনারা এখানে আইসা বড় বড় কথা বলবেন, বলেন আমরা তো আসতে বাধা দেই নাই। আরে সান অফ এ বিচ, তুমি বাধা না দিলে সে কি করে আসতে পারে না? তুমি সেই পরিবেশ কেন সৃষ্টি করো নাই? তুমি মাহমুদুর রহমানকে গ্রেফতার করে জেলে ঢুকাও নাই? মাহমুদুর রহমান সাহেবের মতো একজন A to Z পায়ের থেকে মাথা পর্যন্ত ভদ্রলোক, অমায়িক ভদ্রলোক, জেন্টলম্যান, এডুকেটেড পার্সন, শেখ হাসিনার বিরুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, তুমি তাকে জেলখানায় নেও নাই? তুমি ক্ষমতা দেখিয়েছো। এখন একই পায়তারা করতেছো যে ওনাকে আসলে, এয়ারপোর্টে আসলে আগে জেলে যেতে হবে, তারপরে জেল থেকে যা বাবিন পাইলে এটা করবে। কি মজার জিনিস! কি পাবলিককে বুঝাচ্ছ আমাদেরকে? সারা বাংলাদেশে মানুষকে হাইকোর্ট দেখাচ্ছ, সব সারাদের মাথা কিনা ফেলছো বলে মনে করছো যে সবই তো আমাদের কথাই বলবে। আমাদের বিএনপির মাথাগুলো তো কিনা, 15 বছর 20 বছর 21 বছর ধরে বুভুক্ষ হয়ে রয়েছে, খাইতে পারে নাই। এখন তো কিছু খায় একটু তরতাজা হয়েছে, মোটা হয়েছে। আমি আবারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি, দেশমাতা খালেদা জিয়াকে অসুস্থ রেখে মহাসচিব এবং ওই আমির খসরু মাহমুদ কেন সেই মিটিং এ গেলেন? এটা দেশমাতা খালেদা জিয়ার প্রতি অপমাননা, তার প্রতি অসম্মান করা হয়েছে। আমাকে এক্সপ্লেন আরেকবার করেন। আরেকবার কইছি আমরা জুতা পিটা করবো আপনাদেরকে, এখন জুতা পিটা করতেছে না? জুতা পিটা পাইতেছেন না? আপনাদের কারণে এখন পোলাপান কি কথা বলে দেখেন না? দেখেন না পোলাপান এখন ঢাকা ইউনিভার্সিটিতে স্লোগান দেয়, কাকের নাম দিয়ে বলে সওয়া। তো এগুলো পান নাই? তখন তো আমাকে বহিষ্কার করে দিয়েছেন, আমি বহিষ্কার। এখনো আমাদের বহিষ্কার, আজকে প্রায় কয়েক হাজার ছেলে বিএনপি বহিষ্কার হয়ে ঘুরতেছে। আপনি নির্বাচনে তফসিল ঘোষণা হয়ে যাচ্ছে, নির্বাচন নমিনেশন দিয়ে দিচ্ছেন, আপনি লোকগুলার এই কি বলে বহিষ্কার উদ্ধার করতেছেন না। অথচ যত ছেলে যাচ্ছে তত ছেলের কাছে বলে আসছেন, হ্যাঁ কাল কি হয়ে যাবে, পরশু হয়ে যাবে। তাদের কাছে আবেদন নিয়েছেন, দরখাস্ত নিয়েছেন, তারা মুস্তাকা দিয়েছে যে ঠিক আছে আমরা এই অপরাধ করবো না। তারপরে আপনার কিসের ধান্দায় আপনাদেরকে লটকে রাখছেন? এটা পলিটিক্যাল পার্টি হইতে পারে? এটা কোনো আদর্শবান নেতা করতে পারে? এটা তো ফটকা লুচ্চা নেতারা করবে। তা আপনারা তো তাই করতেছেন। একটা মহাসচিব আছেন, আপনার নট এ সিঙ্গেল পাওয়ার আছে, ইভেন একটা ওয়ার্ড কমিটি ভাঙ্গার পারমিশন নাই, ক্ষমতা নাই আমার মহাসচিব সাহেবের। আর বাংলাদেশে বড় বড় বক্তৃতা দিয়ে বলেন আমরা ব্যবসার এই করব, ব্যবসার সেই করব। কি ব্যবসা করছিল? বিমান চালাই দিকে দেখো নাই? বাংলাদেশ বিমানে কি করছিল? ঠাকুরগাঁও পৌরসভা চালাইছিল না? সেই পৌরসভায় কি হয়েছে মানুষ তোমাকে দেখছে না বাবা? পৌরসভার মানুষ জিজ্ঞাসা করলে এখন বলবে না ঠাকুরগাঁও পৌরসভা তুমি কেমন চালাইছিলা? প্লিজ লুক এট দ্য ব্যাক, নিজের পিছনের দিকে তাকান, ফ্রম হোয়ার ইউ হ্যাভ কাম। কাজে দেন ইউ ক্যান প্রসিড ফার্দার। কাজে আমি আজকে অত্যন্ত মর্মাহত, অত্যন্ত ক্রুদ্ধ। দেশমাতা খালেদা জিয়ার চিকিৎসার প্রতি যারা অবহেলা করছে, যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিত একটা করে চুনকে চুনকে গুলি করে মারতাম, সেই শোলের ডায়লগের মতো। যারা দেশমাতাকে আজকে অবহেলা করে এবং মৃত্যুর পথে ঠেলে দিয়েছে, আমি প্রতিটা লোককে ঝুলাইতাম ঢাকা শহরে হাইকোর্টের বট গাছের মধ্যে। কিন্তু আল্লাহ আমাকে সেই ক্ষমতা দেয় নাই, কিন্তু ইচ্ছাটা তো দিয়েছে। আমাকে সেটা তামিল করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই, শুকরিয়া আল্লাহর কাছে। কিন্তু আমার ইচ্ছাটা পোষণ করার ক্ষমতা তো আল্লাহ আমাকে দিয়েছে।
সেই সাহসটুকু তো আমাকে দিয়েছে, এর কনসিকুয়েন্স ফেস করার মতো সাহস তো আল্লাহ আমাকে দিয়েছে। আমি জানি এগুলো যাদের গালাগালি করছে তারা আমাকে ছাড়বে না, তারা যেখানে সুযোগ সুবিধা পাবে আমাকে লটকাবে। লটকাক, তাতে কিছু আসে যায় না। আমার তো আর সময় বেশি নাই, সিএমএসি পড়ে রয়েছি। কাজে রূপচান ভাই, আপনি যদি আর কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে করতে পারেন। জি, আমি আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে -2 ফর্মুলা সেটা বাস্তবায়ন করতে ডক্টর ইউনূস যাচ্ছেন, অনেক দর্শক সেই প্রশ্নটা করছেন, এই বিষয়ে কি বলবেন? উনি -2 এর দুইটা স্টেজ আছে, একটা হলো শেখ হাসিনা খালেদা জিয়া বা খালেদা জিয়া শেখ হাসিনা মাইনাস করা, আরেকটা মাইনাস হইলো বিএনপি এবং আওয়ামী লীগকে মাইনাস করা। এই সরকার শেখ হাসিনার উদ্যোক্তের কারণে, শেখ হাসিনার এক ঘুমির কারণে সে আপাতত মঞ্চ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। যার কৃতিত্ব ডক্টর ইউনূসের না, যার কৃতিত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতাদের। তারা শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করতে পেরেছে। এটার জন্য মূলত দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। ওনার উদ্যোক্তপনা, ওনার একঘেয়েমি, উনি অন্যের প্রতি অসম্মান বোধ, ওনার আক্রোশমূলক আচরণ, ওনার প্রতিশোধ স্পৃহা, এই সব কিছু মিলে তারপরে ওনার সাঙ্গ পাঙ্গন থেকে দুর্নীতি করার ফ্রি লাইসেন্স দেওয়া, এইগুলার কারণে উনি অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। অর্থাৎ -1 একসঙ্গে হয়ে গেছেন দল এবং তিনি নিজে। -1 শেখ হাসিনা হয়ে গেছেন, -1 আওয়ামী লীগ হয়ে গেছে। তবে আমি বিশ্বাস করি শেখ হাসিনা যেহেতু বেঁচে আছে, ওনার প্রত্যাবর্তনের সুযোগ আছে। আওয়ামী লীগ এত বড় রাজনৈতিক দল তৃণমূলে আছে, তারও কিছুটা সময় পরে 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, বড় জোর 3 বছরের মধ্যে তারা ফিরে আসার সম্ভাবনা আছে। কাজে তাদেরকে একদম মাইনাস করছেন এটা বলতে পারবেন না, তাদেরকে আপাতত মাঠ থেকে সরাই দিয়েছে। তারা মাইনাস হয় নাই, তাদেরকে মাঠ থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু এখন মাইনাস করতে যাচ্ছেন রিয়েল সেন্সে দেশমাতা খালেদা জিয়াকে। কারণ দেশমাতা খালেদা জিয়ার, আল্লাহ না করুক, আল্লাহর কাছে তওবা করে বলতেছি, আল্লাহ ওনার হায়াত তারা দিয়ে রাখো, আল্লাহ ওনার হায়াত দাও। তো ওনার যদি কিছু হয়ে যায় তাহলে মাইনাস হয়ে গেল খালেদা জিয়া, দেশমাতা খালেদা জিয়া মাইনাস হয়ে গেল। ডক্টর ইউনূস ঢেকুর গিলতে পারেন, তৃপ্তি হইতে পারেন, উনি রাত্রে ইচ্ছে করলে শ্যাম্পেন খাইতে পারেন, খায় আনন্দ ফুর্তি করতে পারেন যে যা একটা ঝামেলা তো আমার শেষ হলো। দ্বিতীয় ঝামেলা উনি শুরু করতে চাচ্ছেন, তারেক রহমানকে যদি কোনো ছল চাতুরিতে, কোনো রকম চাপ, ভয়, ভীতি দেখায়া বাংলাদেশে আসতে না দেওয়া যায়, তাহলে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপিকে হয়তো ছিন্ন বিচ্ছিন্ন করার চেষ্টা করতে পারে। কিন্তু জানে না সারা বিএনপি এমন একটা দল, বিএনপি জিয়ার আদর্শের দল। এই দলের নতুন পুরাতন হয়, নতুন পাতা গজায়, পুরানো ঢাল ভেঙে পড়ে, কিন্তু মূল গাছ আওয়ামী লীগের মতোই মূল গাছ সোজা দাঁড়ায় থাকে। কাজেই বিএনপিকে ভাঙ্গা চোরার সুযোগ, উপড়ায় ফেলার সুযোগ এই সরকারের নাই। আগামী কোন সরকার আসবে কিনা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, বিএনপি একটা গ্রোয়িং ট্রি, তার নতুন পাতা যেমন গজাবে এমন পুরনো পাতাও ঝরে পড়বে, তার নতুন কাণ্ড যেমন তৈরি হবে, ডাল তৈরি হবে, নতুন ডাল আসবে, নতুন ডাল শক্তিশালী হবে, বেগবান হবে। আবার এরকম কিছু কিছু পুরানো ডাল, আমাদের মতো পুরানো ডাল ভেঙে পড়বে। এটা অতি স্বাভাবিক। কাজে বিএনপি কে মাইনাস করার ক্ষমতা এই সরকারের নাই, হেডমও নাই। আর পারলে আসো দেখায় দিই, দেখি মাইনাস করতে আসো, মাঠন নামও দেখি, আমি তো বহিষ্কৃত, তারপরে আসো দেখি। আর তারেক রহমান সাহেবকে এখন যেভাবে হোক তারা বাইরে রাখার চেষ্টা করছে, এইটা বিএনপি বুঝে কিনা আমি জানি না। আমার বিএনপির ভাইদের অনুরোধ করব, আপনারা সেমিনার সিম্পোজিয়ামে না গিয়া কালকে দলে বলে এসে সরকারের উপর চাপ সৃষ্টি করেন, কে সেই শক্তি যার কারণে সে আসতে পারতেছে না, এটাকে আমাদেরকে জানাও। তুমি সরকার বলো, না হলে তুমি সরকার অধ্যাদেশ ইস্যু করো, অধ্যাদেশ ইস্যু করে তুমি অর্ডার পাঠিয়ে দাও তোমার পররাষ্ট্রমন্ত্রী নাকি রাষ্ট্রদূতের কাছে লন্ডনকে পাঠিয়ে দাও, তুমি উনাকে কোম্পানি করে নিয়ে আসো।
দরকার পড়লে বাংলাদেশ থেকে এসকর্ট কমিটি পাঠায়, এসকর্ট টিম পাঠিয়ে দেন, যেখানে দরকার পড়লে আমার 1 প্লাটুন কমান্ডো যাবে সেই প্লেনে, সেই কমান্ডো প্লেনে যাবে, ওখানে ওদের এয়ারপোর্টে নামবে, তারেক রহমান সাহেব এসে সেই প্লেনে উঠবে, আবার সেই প্লেনটা তারা বাংলাদেশের নিরাপদে নিয়ে আসবে। তারপরে যদি প্রয়োজন পড়ে আমার জেট ফাইটার দিয়ে আমি তাকে স্কট করে নিয়ে আসবো। তৃতীয় কোন শক্তি তো, ভারত তো কোনো অবস্থাতে তো তার গায়ে টোকাও দিবে না। ইউরোপিয়ান এমন কোন দেশ নাই যে দেশের উপরে ওনার বিমানের উপরে কোনো আঘাত করবে, এত বোধায় ওরা না। আর ঢাকা লন্ডন ফ্লাইট 11 আওয়ার ফ্লাইট এনি 747 জেট অনায়াসে করতে পারে। কি বলে রূপচাঁদ ভাই? 11, 12, 14 ঘন্টা ফ্লাইট যে কোনো 747 ইজিলি উইদাউট রিফুয়েলিং তারা দেখেন ফ্লাই। কমার্শিয়াল কারণে তারা দিল্লিতে থামে, দুবাইতে থামে, এটা প্যাসেঞ্জারদের কনভিনিয়েন্টের জন্য। কিন্তু তারা যদি চায় যে 9 থেকে 11 ঘন্টার মধ্যে লন্ডন থেকে ঢাকায় চলে আসবে, ইটস ভেরি মাচ পসিবল। সরাসরি ফ্লাইট আছে। ইভেন আমার বিমান এখান থেকে, যে আমার বিমানের যে বোয়িং গুলো আছে, আমি লেটেস্ট যে বিমান বোয়িং গুলা কিনেছি, এইগুলোকে যদি আমি এখান থেকে ফুয়েল ভরে পাঠিয়ে দেই, আমার কমান্ডো সহ, সিকিউরিটি সহ, সাথে আমার প্রধান পররাষ্ট্র উপদেষ্টাও যাক, উনিও যাক, রিসিভ করে তাকে ওখান থেকে রিফুলিং করে, লন্ডন থেকে রিফুলিং করে আবার ব্যাক করে চলে আসো। ইট ইজ নট দ্যাট বিগ টাস্ক, নট এ বিগ ডিল। এটা এমন কিছু ব্যাপার না রে ভাই, রূপক ভাই। কিন্তু আজকে তারেক রহমান সাহেব কত বেদনা কষ্ট নিয়ে আজকে কাউকে অপমান না করার জন্য বলছে যে আমি একার সিদ্ধান্তে আসতে পারতেছি না। ইনি কোনো ইঙ্গিতও দেয় নাই সেটাকে। উনি নিজের মধ্যে রেখেছেন। একটা মানুষ কত কষ্ট পাইলে পড়ে, একটি মানুষ কতটুকু চাপের মুখে থাকলে পড়ে, একটা মানুষের মানসিক অবস্থা কতটুকু কঠিন অবস্থায় থাকলে পড়ে এরকম একটা স্টেটমেন্ট নিজের ভেরিফাইড ফেসবুকে দিতে পারে, যেখানে সারা জাতি উদ্গ্রীব হয়ে আছে তিনি বাংলাদেশে কবে আসবেন। দলের প্রতিটি নেতা কর্মী তৈরি হয়ে আছে, উনি দেশনেতা জননেতা জনাব তারেক রহমান সাহেব কবে আসবেন। আর তিনি অত্যন্ত মনের ভিতরে হৃদয় রিংড়ানো রক্ত দিয়ে উনি রেখে গেলেন। উনি রক্ত দিয়ে লিখলেন, উনার বুকে রক্ত দিয়ে তিনি লিখলেন যে আমি আমার একক সিদ্ধান্তে বাংলাদেশে আসার সিদ্ধান্ত এককভাবে নিতে পারছি না। এটা রক্তে লেখা তার ফেসবুক, এটা কলমের লেখা না, কালির লেখা না। আমি মনে করি তার হৃদয় নিংড়ানো রক্ত দিয়ে তিনি এই কথাগুলো লিখেছেন। আমি সকল বিএনপির ভাইদের অনুরোধ করব, আরে বেটা আমি এক্সপেল আসি, আরো এক্সপেল করিস, আরো 50 বার এক্সপেল করিস সবারা, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু দেশনেতা তারেক রহমানকে কেমনে দেশে আনবি, শুয়োরের বাচ্চারা তোরা সে চিন্তা কর। রাজনৈতিক অস্তিত্ব তারেক রহমানের জন্য ওই চিন্তা কর। এখনো তোরা নির্বাচনের মহড়া দিয়ে বেড়াচ্ছস, ক্ষমতা তো হবে না। কাজে প্লিজ, আমি আপনাদের সবাইকে গালি দিচ্ছি না, গালি দিচ্ছি ওই দিকে যারা আপনাদেরকে প্রভাবান্বিত করছেন। আমি আমার নেতা কর্মীদের প্রতি একটি গালিও দিচ্ছি না, আমি ক্ষমা চাচ্ছি, আপনাদের গালি দিচ্ছি না। গালি দিচ্ছি ওইদেরকে যারা আপনাদেরকে ভুল পথে পরিচালিত করতেছে, যারা তাদের নেতৃত্ব ধরে রাখার জন্য তারেক রহমানের পরে আরো বেশি করে খাওয়ার জন্য, দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুর পরে যাদের গায়ে নতুন চিকনাই হবে, আমি তাদেরকে গালি দিচ্ছি ভাই। প্রিয় ভাইয়ের আমার, বিএনপি